অবশেষে প্রায় ১.৫ বছর পর অদ্রিতা জয়িতার সাথে ভালোভাবে কথা হচ্ছে। সত্যি বলতে ওদের সাথে আমার বন্ধুত্ব হয়েছিল ক্লাস 5 থেকে, কিন্তু আমাদের বন্ধুত্বটা যে এত গভীর ছিল সেটা বুঝতে পারিনি। অনেকে বলে নাকি মেয়েদের বন্ধুত্ব বেশি দিন টেকে না, তবে তার মধ্যে যে কিছু কিছু ব্যতিক্রম থাকে সেটা আমরা দেখিয়ে দিয়েছি। উচ্চ মাধ্যমিক দেবার পর জয়িতা নার্সিং নিয়ে পড়াশোনা করবার জন্য চেন্নাই চলে যায়, এবং তার সাথে সাথে অদ্রিতাও কলকাতায় চলে যায় ল নিয়ে পড়াশোনা করবার জন্য। আমাদের 3জনের মধ্যে একমাত্র আমিই পড়ে থাকি রঘুনাথপুর নামক এই ছোট্ট গ্রামটায়। আসলে 4 বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে বাবা মারা যায়। তারপর থেকে মাই আমার দেখাশোনা করছে। তবে খুশির খবর এই যে গত 4 মাস হলো আমি একটা হাই স্কুলে চাকরি পেয়েছি। প্রথমে আমার পোস্টিং হস্তিনাপুর উচ্চ বিদ্যালয়ে হলেও বর্তমানে আমার গ্রামের স্কুলের একটা শিক্ষিকার সাথে আমি স্কুল বদল করে নিই, যার কারণে এখন আমি রঘুনাথপুর গার্লস স্কুলে পড়াই। জয়িতা আর অদ্রিতা যখন বাইরে থাকতো তখন ওদের সাথে কথাবার্তা খুব কমই হতো, তাই গতকাল গ্রামে ফিরে আজ সন্ধেবেলা দুজনেই আমাদের বাড়িতে এসেছে গল্প করতে। সদ্য ভেজে আনা বেগুনিতে কামড় বসিয়ে অদ্রিতা বলল, তারপর সে মনে আছে অফ পিরিয়ডগুলোতে সুপর্ণা কি সুন্দর গল্প বলে শোনাতো। অদ্রিতার কথা শেষ হতে না হতেই জয়িতা বলল, বাবা, মনে থাকবে না আবার? তখন ওর মুখেতে কত সুন্দর সুন্দর গল্প শুনেছি বলতো। ওদের কথা শুনে আমি হেসে উঠলাম। তোদের আজও মনে আছে? হুম, আজ একটা গল্প শোনা না, কতদিন হয়ে গেল তোর গল্পই শুনিনি। ধুর, এখনো বাচ্চা নাকি যে গল্প শুনবি? শোনা না রে, একে তো প্রায় 1.5 বছর পর দেখা হচ্ছে, তার উপর একটা ছোট্ট আবদার করছি, সেটাও না করছিস। জয়িতা তো ঠিকই বলেছে, শোনা না একটা গল্প। আচ্ছা বাবা, শোনাচ্ছি। দেখ, তোরা তো জানিস যে এই চাকরিটা করার আগে আমি প্রায় 1.5 বছর একটা সেলসের কোম্পানিতে কাজ করতাম। জানি তো। শোন তাহলে, ঘটনাটা এখনও আমি ভুলতে পারিনি, বোধহয় কোনোদিন ভোলা সম্ভবও নয়। মাঝে মাঝে এখনও সেই রাতের কথা ভাবি যে সে রাতে আমি ঠিক দেখেছিলাম তো। স্টেশনটার নাম ছিল সাতবাহিনী। জীবনে কখনো তার নাম শুনিনি, কারণ সেলসের লাইনের কাজ, তাই নাম না জানা অনেক জায়গায় চষে বেড়াতে হয়। সেসব জায়গায় কোম্পানির প্রোডাক্ট বিক্রির মধ্যে একটা আলাদাই মজা আছে। আমি যেই কোম্পানিতে কাজ করতাম সেই কোম্পানি একটা অদ্ভুত যন্ত্র বার করেছিল। যন্ত্রটার কাজ হলো মশা মাছি পোকামাকড় তাড়ানো। দেখতে ছোট্ট, অনেকটা দেশলাই বক্সের মতো, ভেতরে যত রাজ্যের ইলেকট্রনিক সার্কিট। তবে যন্ত্রটা কাজ করে আল্ট্রাসনিক নীতিতে, অর্থাৎ শব্দের একটা তরঙ্গ তৈরি করে, যেই শব্দ শুনে মশা মাছি পোকামাকড় পালানোর পথ খুঁজে পায় না, অথচ মানুষের কান সেই শব্দ মোটেই শুনতে পায় না। বিজ্ঞান টিজ্ঞান আমি অতটাও বুঝি না, কিন্তু যন্ত্রটা খদ্দেরকে বিক্রি করবার জন্য সেই যন্ত্র সম্বন্ধে বেশ কিছু তথ্য জেনে রাখা দরকার। তাই সেইটুকুই আমাদের কোম্পানির একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে জেনে নিয়ে মোটামুটি মুখস্থ করে নিয়েছিলাম। কোম্পানির সঙ্গে কথা হয়েছিল যে চাকডালি, ডেইরি অনসন এবং বারডিহি এই জায়গাগুলো আমি 2 সপ্তাহে কভার করব। মাইনে ছাড়াও আমাদের কমিশনের ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, তাই যথেষ্ট উৎসাহ নিয়ে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে হাওড়া থেকে চলে গেছি চাকডালি জংশন, সেখানে দিন 5 কাজ করেছি। তারপর একদিন বিকেলে চাকডালি থেকে পাটনাহাতিয়া এক্সপ্রেস ধরে রাত 9টা নাগাদ পৌঁছে গেছি বারডিহি। বারডিহিতে বেশি যন্ত্র বিক্রি করতে পারিনি, বোধহয় সেদিন কপালটাই খারাপ ছিল। তাই মনমরা অবস্থায় বারডিহি থেকে ডেইরি অনসনে ফিরছিলাম। জায়গা দুটোর দূরত্ব মাত্র 140 কিলোমিটার, কিন্তু টিকটিক করে চলা গদাই লাস্কারি প্যাসেঞ্জার ট্রেন যে বেশ লেটে পৌঁছবে সেটা জানা ছিল। শীতের সময়, তাই ডালটনগঞ্জ পেরোতে না পেরোতেই বাইরেটা অন্ধকার হয়ে এলো। মাঠ ঘাট ধানের ক্ষেত যা কিছু দেখছিলাম সব কিছুই অন্ধকারে মিলিয়ে গেল।
গাড়োয়া জংশনটা পেরোতেই আমার একটু তন্দ্রা মতো এসেছিল। হঠাৎ ব্যাগে থাকা ফোনটা কেঁপে উঠল। তাড়াহুড়ো করে ফোনটা ব্যাগ থেকে বার করে চোখের সামনে তুলে ধরতেই মেসেজটা চোখে পড়ল। হেডকোয়ার্টার থেকে নির্দেশ এসেছে, এখনই বারডিহিতে ফিরে যেতে হবে। সেখানে একটা কোম্পানি জরুরি ভিত্তিতে 25 পিস পোকামাকড় তাড়ানোর যন্ত্র চাইছে। তাই আমি যেন ডেইরি অনশনে কাজ সেরে তাড়াতাড়ি করে বারডিহিতে রওনা দিই। মেসেজটা পড়ার পরই আমার ঘুমের তন্দ্রা একেবারে কেটে যায়। তার উপর শীতের সন্ধ্যা, প্যাসেঞ্জার ট্রেনে যে একটু ঝিমোবো তার উপায় নেই। কিন্তু বিরক্তকর ব্যাপারটা হলো যে ক্ষণিকের মধ্যেই আমার মনের মধ্যে একটা প্রলোভন উকি দিতে শুরু করেছিল। কারণ 25 পিস যন্ত্র বিক্রির কমিশন নেহাত কম নয়। কিছুক্ষণ পর বারডিহির কোথায় যেতে হবে সেই ঠিকানাও চলে এলো। এখন শুধু ট্রেন থামলে নেমে পড়ার অপেক্ষা। আমার সামনের সিটে কম্বল মুড়ি দিয়ে বসা একটা বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম, বলছি পরের স্টেশনের নামটা একটু বলতে পারবেন? উনি একটু গম্ভীরভাবে উত্তর দিলেন, সাতবাহিনী। কেন? না না, আসলে ওই স্টেশনে নামবো তো, তাই জেনে নিচ্ছিলাম। মানে আপনি ওখানে নামবেন? হ্যাঁ, কেন, কি হয়েছে? রাতের বেলায় ওই জায়গাটা সুবিধের না, তাই সাবধান। লোকটার কথা শুনে আমার শরীরটা কেমন যেন শিউরে উঠল। কিন্তু এরপর কোনো কিছু জিজ্ঞাসা করবার আগেই ট্রেনটা সাতবাহিনী স্টেশনে দাঁড়ালো এবং হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে আমাকে নেমে পড়তে হলো। তবে আমি যেখানে নামলাম সেটা কোনো স্টেশন না শ্মশান বোঝা দেয়, কারণ চোখের সামনে একটাও জনমানব দেখতে পাচ্ছিলাম না। আমার পিঠেতে যে ব্যাগটা ছিল তার মধ্যে রাখা ছিল কোম্পানির সেই যন্ত্রগুলো, যার কাজ হলো পোকামাকড় তাড়ানো। শীতের ভারী বাতাসে করুণ হুইসেল বাজিয়ে ট্রেনটা স্টেশন ছেড়ে চলে গেল। আমি একা দাঁড়িয়ে রইলাম কাঁকড় ছড়ানো নিচু প্ল্যাটফর্মে। এদিক ওদিক তাকিয়েও কাউকে দেখতে পেলাম না। শুধুমাত্র কুয়াশার একটা পুরু চাদর যেন স্টেশনটাকে ঘিরে রেখেছে। চারিদিক থেকে ঝিঁঝি পোকা আর শেয়ালের ডাক ভেসে আসছে। এমনিতে ভূতটুতে আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই। তাছাড়া ট্রাভেলিং সেলসের কাজে ভূতের ভয় থাকলে চলে না। কিন্তু হঠাৎ সেই বিশ্বাস যেন ধীরে ধীরে উবে যেতে শুরু করলো এবং আমার স্বীকার করতে আজও লজ্জা নেই যে সাতবাহিনী স্টেশনটা আমার কেমন যেন ভুতুরে ভুতুরে ঠেকছিল। প্ল্যাটফর্মে টিম টিম করে দুটো ন্যাড়া বাল্ব জ্বলছিল। দেখে মনে হচ্ছিল ওদেরও শীত করছে। কুয়াশার স্পর্শে আলো বেশি দূরে যেতে পারছে না। সামনে পিছনে শুধুই গাঢ় অন্ধকার। আকাশে একটা আধখানা চাঁদ, তাকে ঘিরে রয়েছে কয়েকটি সহচর তারা। মাঝে মাঝে একটা কনকনে বাতাসের ঢেউ আমার জ্যাকেটের অন্দরমহল পর্যন্ত ঢুকে একবারে কাঁপিয়ে দিচ্ছিল। প্ল্যাটফর্মের কিছুটা দূরে একটা ছোট ঘর চোখে পড়ল, বোধহয় স্টেশন মাস্টারের ঘর। সে যাই হোক, আগে ওখানে গিয়ে বিশ্রাম নেওয়া দরকার, না হলে এই ঠান্ডায় নির্ঘাত স্ট্যাচু হয়ে যাব। ফোনের ফ্ল্যাশটা জেলে আমি ঘরটার দিকে হাঁটা লাগালাম। শীতের কামড়ে হাত পায়ের জোড়গুলো প্রায় অকেজো হয়ে যাবার জোগাড়। ঘরের কাছাকাছি পৌঁছে গেছি এমন সময় গাঢ় অন্ধকারের আড়াল থেকে একটা অদ্ভুত প্রাণী আমার সামনে এসে দাঁড়ালো। প্রাণী বলছি তার কারণ তার সারাটা শরীর কম্বল দিয়ে ঢাকা, তবে মাথার কাছটায় সামান্য ফাঁক লক্ষ্য করলাম। সেই ফাঁকের ভেতর দুটো চোখ স্পষ্ট জ্বলজ্বল করছে। कहाँ जाएंगे मैडम जी? ভারী গলায় কম্বলের ভেতর থেকে প্রশ্নটা বেরিয়ে এলো। আমি কোনো রকমে তাকে বললাম, বারডিহি যাব। আমার কথা শুনে তিনি বললেন,
कल सुबह 7 बजे से पहले कोई ट्रेन नहीं है। ওনার কথা শুনে আমার মাথায় যেন বাজ পড়ল। তার মানে আজ সারা রাত এই নির্জন স্টেশনে কাটাতে হবে? अरे चिंता करने की कोई बात नहीं है, आप हमारे कमरे में रह सकते हैं। वहाँ पे एक औरत ट्रेन पकड़ने के लिए बैठा है। কথাটা শুনে আমি যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, একটা মহিলা তো পাওয়া গেল। তাই এরপর আর সময় নষ্ট না করে মাস্টারজির ঘরে চলে গেলাম। ভেজানো দরজা ঠিলে ভেতরে ঢুকতেই আমার নাকে কেমন যেন একটা গন্ধ এসে ধাক্কা মারল। ঘরের মাঝে রয়েছে একটা টেবিল। সেই টেবিলের চারপাশে 4টি চেয়ার রাখা রয়েছে। সেই চেয়ারগুলি দুটো চেয়ারে আগে থেকেই একটা মহিলা এবং একটা লোক বসে। ঘরে ঢুকতেই যেটা লক্ষ্য করলাম যে বাইরের থেকে ঘরের ভিতরের শীতলতা যেন আরও বেশি। চুন সুরকির গাঁথুনি দিয়ে ঘরটা তৈরি, মাথায় টিনের চাল, সেখানে ঝুলছে একটা হলুদ বাল্ব। তবে বাল্বের আলো এতটাই কম যে হাত পাঁচেক দূরে কি রয়েছে সেটা বোঝা দেয়। বাল্বের গা ঘেঁষে ঝোলানো রয়েছে একটা বড় সিলিং ফ্যান। সেই ফ্যানের ছায়া দেয়ালে লম্বাভাবে পড়েছে। ঘরের মধ্যে রয়েছে দুটো জানালা, কিন্তু ঠান্ডার জন্য সেগুলো বেশ ভালো করে বন্ধ করা রয়েছে। আমার পাশের চেয়ারটা টেনে মাস্টারজি অর্থাৎ কম্বল মুড়ি দেয়া সেই প্রাণীটি বসলেন। তারপর আমাকে বললেন, आप काम क्या करते हैं? একটা সেলস কোম্পানিতে কাজ করি। আমাদের কোম্পানি একটা যন্ত্র বার করেছে যার কাজ হলো পোকামাকড় তাড়ানো। এই বলে আমি ব্যাগ থেকে একটা যন্ত্র বার করে টেবিলের ওপর রাখলাম। আমার বাঁ পাশে বসা মহিলাটি সেই যন্ত্রটা হাতে নিয়ে দেখতে লাগলেন। আসলে এতক্ষণ আমি লক্ষ্যই করিনি যে কেউ আমার বাঁ দিকের চেয়ারে বসে আছে। এবার আমি দেখলাম যে বছর 30-এর একটা ফর্সা মহিলা ঘরোয়া কাপড়ে আমার পাশে বসে। যন্ত্রটা নিয়ে নাড়াচাড়া করতে করতে তিনি বললেন, এটা কিভাবে কাজ করে? মহিলার কণ্ঠ শুনে আমি যেন শিউরে উঠলাম এবং সঙ্গে সঙ্গে ওনার মুখের দিকে তাকালাম। কপালের মাঝে রয়েছে একটা বড় লাল টিপ, সিঁথিতে পড়ে আছে খয়েরি রঙের সিঁদুর। মুখটা দেখতে খুব মিষ্টি। তবে যেটা আমাকে আশ্চর্য করলো সেটা হলো ডান চোখের নিচে থেকে গলা পর্যন্ত একটা দাগ। দেখে মনে হবে যেন কোনো কিছু দিয়ে সেই জায়গাটা ফালি করা হয়েছে। বলছি, এটা কিভাবে কাজ করে? হ্যাঁ, মহিলার ডাকে আমার হুঁশ ফিরল। আসলে এটা থেকে একটা শব্দ উৎপন্ন হয় যেটা আমরা শুনতে পাই না, কিন্তু পোকামাকড়দের এই শব্দ তাড়িয়ে দেয়। এমনকি কোনো পোকা যদি এই যন্ত্রের সামনে থাকে তাহলে মারাও যায়। এই বলে আমি মহিলার হাত থেকে যন্ত্রটা নিয়ে ঘরের ডান কোণে থাকা প্লাগ পয়েন্টে সেটা ফিট করে সুইচ দিয়ে দিলাম। কিন্তু হঠাৎ যেন ঘরের মধ্যে একটা ছোট্ট ঝড় উঠে গেল। চেয়ারে বসা মহিলাটি চিৎকার করে বলল, বন্ধ করো। মহিলার সাথে সাথে স্টেশন মাস্টারও চেঁচিয়ে উঠলেন। ঘরের মধ্যে কি চলছে সেটা বুঝে উঠবার আগেই মহিলাটির পাশে বসা অপর লোকটি আমার চোখের সামনে তার হাত বাড়িয়ে বোর্ডের সুইচ অফ করে দিল। এটা দেখার সঙ্গে সঙ্গে আমার গায়ের রক্ত হিম হয়ে গেল, কারণ চেয়ার থেকে বোর্ডের দূরত্ব কম করেও 8-9 ফুট হবে। একটা মানুষ কিভাবে তার হাত বাড়িয়ে এই কাজ করতে পারে? আর কিছু না বলে বোর্ডে লাগানো যন্ত্রটা খুলে নিয়ে আমি চেয়ারে গিয়ে বসলাম। আপনার যন্ত্রটা তো খুব বিরক্তকর। আর একটু হলেই আমার মাথাটা ফেটে যেত। মহিলার কথা শুনে আমি বললাম, কিন্তু এই যন্ত্রের শব্দ তো শুধুমাত্র পোকামাকড়রা অনুভব করতে পারে। অত শত জানি না। আমি দেখলাম মহিলাটি বেশ হাঁপাচ্ছেন এবং তার সঙ্গে স্টেশন মাস্টারও।
কিন্তু এমন সময় স্টেশন মাস্টারের মাথা থেকে কম্বলের ছাউনিটা সরে যায়, আর আমি দেখি যে ওনার চুলবিহীন মাথার পেছন থেকে একটা লাল রঙের মাংসপিণ্ড ঝুলছে, তার উপর কিছু মশা ভনভন করছে। হঠাৎ যেন আমার গাটা গুলিয়ে উঠল। এসব আমার সাথে কি হচ্ছে? আর এখন তো আমার কাছে কোনো উপায়ও নেই, কারণ এত রাতে একটা মেয়ে কোথায় বা যাবে। তাই আর কথা না বলে আমি চেয়ারের মধ্যে সিটিয়ে বসে রইলাম। মাথা থেকে ভয়টা সরাতে ব্যাগ থেকে ফোনটা বার করলাম, আর ঠিক এমন সময় একটা কথা আমার মাথার মধ্যে ঘোরাফেরা করতে লাগলো। কেউ যেন আমাকে বলেছিল যে ভূত প্রেত এসব ফোনের ক্যামেরায় ধরা পড়ে না। তাই ধীরে ধীরে ফোনের ক্যামেরাটা অন করে স্টেশন মাস্টারের দিকে ঘোরাতে দেখি যে ক্যামেরায় দেখা যাচ্ছে চেয়ারে কেউ বসে নেই, কিন্তু ক্যামেরা ঘোরাতে আবার স্টেশন মাস্টারকে চেয়ারে বসে থাকতে দেখতে পাচ্ছি। ফোনটা বন্ধ করুন। হ্যাঁ, মহিলার ধমকে আমি ফোনটা ব্যাগে ভরে দিলাম, আর মনে মনে ভগবানের নাম জপ করতে লাগলাম। বাড়ি কোথায়? প্রশ্নটা ভেসে এলো আমার সামনে বসা ব্যক্তিটির মুখ থেকে, যিনি বোর্ডের সুইচ অফ করেছিলেন। রঘুনাথপুর। আসলে মায়ের বয়স হয়েছে, তাই সংসারের হাল ধরবার জন্য এখন এই কাজটা করি। এমনিতে আমার লক্ষ্য হলো স্কুল টিচার হওয়া। বাহ, তা ভূত টুতে বিশ্বাস করেন নাকি? সত্যি বলতে বিশ্বাস তেমন করি না, কিন্তু আজ কেমন যেন না করেও থাকতে পারছি না। কি হলো ব্যাপারটা? আমি তো এমন কিছু বলিনি যেটা শুনে সবার হাসি পাবে। দূর থেকে একটা ট্রেনের শব্দ কানে ভেসে আসছে। সেটা শুনে মনে মনে ভাবলাম যে এই জায়গা থেকে পালাতে পারলে বাঁচি, কিন্তু পরক্ষণেই মহিলাটি বললেন, আরে বসুন বসুন, রাত 9টার পর আর কোনো ট্রেন এই স্টেশনে দাঁড়ায় না। কথাটা তো আমি মনে মনে ভাবলাম, তাহলে মহিলাটা কি করে জানলো? এই ভেবে আমি দেওয়াল ঘড়িটার দিকে দেখলাম, 9:40 বাজে। ট্রেনটা দ্রুত গতিতে স্টেশনকে অতিক্রম করে চলে গেল। সেই কাঁপুনিতে ঘরের দেওয়ালে পড়া সিলিং ফ্যানের ছায়াটা দোল খেতে লাগলো। পিঠের ব্যাগটা কোলের কাছে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ভাবতে লাগলাম, আজ বোধহয় আর বাড়ি ফেরা হবে না, কারণ যাদের সাথে বসে আছি তারা চোর ডাকাত বলে মনে হয় না, কিন্তু তারা আদৌ মানুষ তো? এভাবে প্রায় 15 মিনিট নিস্তব্ধতার মধ্যে দিয়ে কেটে গেল। ঘরের মধ্যে জ্বলতে থাকা বাল্বের আলোটা যেন আগের থেকে আরও ক্ষীণ হয়ে এলো। ক্ষণিকের জন্য তো মনে হচ্ছিল যে বাল্বটা এক্ষুনি নিভে যাবে। তবে একটা জিনিস বুঝতে পারছিলাম যে আমি ছাড়া ঘরের মধ্যেকার বাকি 3টে প্রাণী আর চোখে চোখে আমার উপর নজর রেখে চলেছে। হঠাৎ আমার পাশে বসা মহিলাটি চেয়ার থেকে উঠে ঘরের ডান কোণে গিয়ে কিছু একটা করতে লাগলেন। সেটা দেখে আমি স্টেশন মাস্টারকে বললাম, ওনার কি শরীর টরীর খারাপ করলো নাকি? আমার কথা শুনে উনি বললেন, हमारे ट्रेन का टाइम हो गया है। মানে এই তো আপনারা বললেন যে রাত 9টার পর আর কোনো ট্রেন এই স্টেশনে দাঁড়ায় না। वो तो आप लोगों का ट्रेन रात 9 बजे के बाद यहाँ पर नहीं रुकती, लेकिन हम लोगों का ट्रेन रात 10 बजे यहाँ पर आती है। কথাটা শোনার সাথে সাথে আমার শরীরের সমস্ত লোম খাড়া হয়ে উঠল এবং আমাকে বুঝিয়ে দিল যে এতক্ষণ আমি যাদের সাথে বসে আছি তারা আদৌ মানুষ নয়। দূর থেকে একটা ট্রেনের শব্দ ভেসে আসছে। সেটা শুনে এক পলক আমি দেওয়াল ঘড়িটার দিকে তাকাতেই দেখলাম 10টা বাজতে 2 থেকে 3 মিনিট বাকি।
কিন্তু এরপর যেটা হলো সেটা ভাবলে আজও আমার শরীর হিম হয়ে আসে। আমার ডান পাশের চেয়ারে বসে থাকা মাস্টারজি হঠাৎ উঠে দাঁড়ালেন এবং শরীর থেকে সমস্ত কম্বল খুলে ফেললেন। তবে কম্বল খোলার সাথে সাথে আমি দেখলাম বাঁ হাতের কাঁধ থেকে রক্ত ঝরছে, মাথার পেছন থেকে অনেকটা মাংসপিণ্ড বাইরে বেরিয়ে এসে ঝুলছে, এমনকি গলা আর বুকের মাঝের অংশটা এতটাই চ্যাপ্টা যে দেখে মনে হচ্ছে কোনো ভারী বস্তু সেখান দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। उर्मिला जल्दी से आ, नहीं तो ट्रेन छूट जाएगा। মাস্টারজির ডাকে সেই মহিলাটি ঘরের কোণ থেকে ছুটে তার কাছে চলে এলেন, কিন্তু তার মাথাটা কই? আর কিছু ভেবে ওঠার আগেই মাস্টারজি এবং সেই মুন্ডবিহীন মহিলার দেহ এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু পরক্ষণেই আমার সামনের চেয়ারে বসা সেই ব্যক্তিটিও ঘর থেকে বেরিয়ে গেলেন। এখন শুধু ঘরের মধ্যে আমি একা। তবে আমার চোখের সামনে খোলা দরজা দিয়ে আমি দেখলাম চলন্ত ট্রেনটার সামনে ওই তিনটি প্রাণী ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু ট্রেনটা থামলো না। পরদিন দুপুরে একটা গ্রামীণ হাসপাতালে আমার জ্ঞান ফিরেছিল এবং সেদিন সন্ধ্যার ট্রেনেই আমি বাড়ি ফিরেছিলাম। তবে বাড়ি আসার আগে যিনি আমাকে হাসপাতালে ভর্তি করিয়েছিলেন সেই মহিলার কাছ থেকেই শুনেছিলাম যে এই স্টেশনে একটা হিন্দুস্তানি স্টেশন মাস্টার বদলি হয়ে এসেছিল এবং তার সঙ্গে ওই গ্রামের এক ব্যবসায়ী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠে। একদিন সেই স্টেশন মাস্টার আর ব্যবসায়ী স্ত্রী ঠিক করে যে তারা গ্রাম ছেড়ে চলে যাবে, কিন্তু সেদিন রাতে 10টার ট্রেনে করে তারা যখন পালাতে যায় তখন সেই ব্যবসায়ী তাদের ধরে ফেলে, যার ফলে সেই স্টেশন মাস্টার আর সেই মহিলা ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। নিজের একমাত্র স্ত্রীকে বাঁচানোর জন্য সেই ব্যবসায়ী নিজেও ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু শেষ রক্ষা হয় না, আর 3 জনেই ট্রেনের তলায় চাপা পড়ে মারা যায়। তাই আজও নাকি কোনো কোনো রাতে ওদের 3 জনকে একসঙ্গে দেখা যায়। মানে তোর সাথে এটা সত্যি ঘটেছে? এতদিন বলিসনি কেন তাহলে? আরে কাজের চাপে অতটাও মাথায় থাকে না, তবে আজ কেন জানি না মনে পড়ে গেল। একদিকে ভালোই হলো, একটা দারুণ গল্প শোনা হয়ে গেল। তুই চুপ কর তো, আমার তো বুকের ভেতরটা এখনো কেমন হচ্ছে। এটা অনেকদিন আগেকার কথা, ছাড় ছাড়। তা তোর পড়াশোনা কেমন চলছে? ভালোই চলছে। আরেক বছর প্র্যাকটিসটা করি, তারপর নিজেই কেস লড়বো। বাহ, তবে তোকে ল নিয়ে পড়তে কিন্তু প্রথমে আমিই বলেছিলাম, ভুলে যাস না জানো। না রে। আর আমাদের মিসেস নার্স, আপনার কাজ কেমন চলছে? কেমন আর চলবে, সকাল 10টায় যাও, রাত 8টায় এসো। ও হ্যাঁ, যেটা বলা হয়নি, এবার থেকে আমি শালকা হসপিটালেই ডিউটি দেব, মানে সঞ্জীবনী থেকে ট্রান্সফার নিয়ে এখানে চলে এসেছি। আচ্ছা, তুই তো অনেক হসপিটাল তারপর নার্সিংহোমে কাজ করেছিস, তোর কোনো এরকম ভৌতিক অভিজ্ঞতা হয়নি? সে আবার বলতে, কিন্তু তোরা বিশ্বাস করবি কি না করবি সেই জন্য আর বলিনি। আচ্ছা পরের দিন বলবি, 9টা বাজতে যায়, মা আবার এক্ষুনি ফোন করবে। তাই তো রে, অনেকটা রাত হয়ে গেল। চ আজ তাহলে আসি, আর সময় পেলেই এবার থেকে আমি আর অদ্রিতা চলে আসবো গল্প করতে। আচ্ছা, সাবধানে যাবি। হ্যাঁ রে বাবা, আসছি।